ছাত্রছাত্রীরা তোমরা আশা করি সবাই ভালো আছো। অনেক দিন বাদে তোমাদের সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি এবং আবার তোমাদের ক্লাস নিতে পারছি, এর জন্য আমার খুব ভালো লাগছে। দীর্ঘদিন বাদে আমরা আমাদের ভূগোলের পাঠ্যক্রম শুরু করছি, তাই পাঠ্যক্রম শুরুর আগেই আমরা শ্রী মাকে একটু প্রণাম জানাই। প্রণাম মন্ত্র: জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তয়ো সিত্বা প্রণমামি মুহুর্মুহু। আমরা আজকের পাঠ হচ্ছে বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল, তোমরা বাড়িমণ্ডল বলতে আমরা কি বুঝি? বাড়িমণ্ডল, আমরা যদি পৃথিবীকে আমরা যখন মহাকাশ থেকে দেখা যায় তখন পৃথিবীকে একটা নীল গ্রহ বলে মহাকাশচারীরা অভিহিত করেছেন। কেন নীল? এর 71% হচ্ছে পৃথিবীর জলভাগ। এই সমুদ্রের এই নীল জলের জন্যই পৃথিবীকে নীল দেখায়। বাকি 29% হচ্ছে আমাদের স্থলভাগ। সুতরাং পৃথিবীতে জলের পরিমাণ এতই বেশি যে জলটাকে উপেক্ষা করা যায় না, এবং জলটাকে উপেক্ষা করতে পারিও না, কেননা আমরা জলের উপরে আমরা জীবন ধারণ করছি। সেই জন্যই বাড়িমণ্ডল আমাদের পাঠ্যসূচির অন্তর্গত হয়েছে এবং একটি অধ্যায় রূপে এটিকে দেখা হচ্ছে। এবার বাড়িমণ্ডলের এই সংজ্ঞা আমরা কি বলবো? বাড়িমণ্ডলের সংজ্ঞা যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো যে এটা কি বলছেন: কঠিন তরল গ্যাসীয় অবস্থায় সাগর, মহাসাগর, ভূপৃষ্ঠ এবং ভূ অভ্যন্তরে যে ভৌম জল থাকে, বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প থাকে, এবং সবই হচ্ছে বাড়িমণ্ডলের অন্তর্গত। এবং বাড়িমণ্ডলই হচ্ছে পৃথিবীর 71% আমাদের দখল করে আছে। সুতরাং বাড়িমণ্ডলের গুরুত্ব পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের উপরে এবং সর্বত্র প্রাকৃতিক, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক সব পরিবেশের ওপরেই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। এবার আমরা এর গুরুত্ব যদি আমি আলাদা করে বলি যে কি কারণে কীভাবে এটা আমাদের প্রভাবিত করে। বায়ুমণ্ডল প্রথমেই হচ্ছে সমুদ্রের জল এবং স্থলভাগের মিষ্টি জল, এই দু ধরনের বাস্তুতন্ত্রকে এ রক্ষা করে চলেছে। জল ছাড়া আমাদের জীবন একেবারেই অচল, এবং এই জীবমণ্ডলী কখনোই এত ফুলে ফলে, পশুতে, প্রাণীতে, মানুষ নিয়ে এত সুন্দরভাবে গড়ে উঠতে পারত না। জলে আমরা বায়ুমণ্ডলে দু ধরনের বাস্তুতন্ত্র দেখতে পাই। একটি হচ্ছে সামুদ্রিক বাস্তুতন্ত্র, যেটা নোনা জলের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে, আরেকটি হচ্ছে মিষ্টি জলের বাস্তুতন্ত্র। আচ্ছা, এই তাহলে বায়ুমণ্ডলের গুরুত্ব হচ্ছে বায়ুমণ্ডল আমাদের বাস্তুতন্ত্রকে রক্ষক, বাহক, ধারক। এছাড়া বায়ুমণ্ডলের আর কি গুরুত্ব আছে? এই বায়ুমণ্ডলে দেখা যাচ্ছে যে আমাদের আবহাওয়াকে বায়ুমণ্ডল কী করছে? আবহাওয়া এবং জলবায়ু, পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ু একটি অন্যতম প্রধান নিয়ন্ত্রক। আমরা পৃথিবীর জলবায়ুর যে নির্ধারণে যে সমস্ত প্রাকৃতিক কারণ আছে তার মধ্যে প্রধান হলো সূর্য কারণ। সূর্য কিরণ, এবং সূর্য কিরণ আমাদের শক্তি দিচ্ছে, এবং সূর্যরশ্মির তাপীয় ফল পৃথিবীতে বিভিন্ন বৈচিত্র্যের সৃষ্টি করছে। এরপরে যে প্রধান কারণটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান কারণ হচ্ছে সমুদ্রের অবস্থিতি, সমুদ্রের অবস্থান এবং তৎসংক্রান্ত সমস্ত বিষয়বস্তু। আমরা দেখছি যে আমরা যদি আমরা যদি এই স্থলভাগ এবং জলভাগের এই যে জলের বন্টন, আমরা আমাদের জল, পৃথিবীর যে সমস্ত মোট আয়তনের যে সমস্ত জল আছে, পৃথিবীর সমস্ত জলের 97% হচ্ছে কি জল? নোনা জল। এবং কেবলমাত্র 3% এই জলটা হচ্ছে মিষ্টি জল, যার উপরে আমাদের স্থলভাগের সব জীব জগৎ নির্ভর করে আছে। এই নোনা জল এবং মিষ্টি জল
এদের মধ্যে সম্পর্ক কিন্তু পারস্পরিক। যেমন আমরা যদি জলচক্র, তোমরা নদী বিজ্ঞানে যখন পড়েছ তখন জলচক্রের কথা পড়েছ। জলচক্রতে কি আমরা দেখি, স্থলভাগ এবং জলভাগের মধ্যে দিয়ে একটি বিশাল স্বাভাবিক প্রাকৃতিক ভাবে জল আবর্তিত হচ্ছে। সমুদ্রের জল কি হচ্ছে, বাষ্পীভূত হচ্ছে এবং এই বাষ্প জলীয় বাষ্প রূপে আকাশে উঠছে এবং আকাশে ওঠার পরে সে মেঘ তৈরি করছে। মেঘ ভূপৃষ্ঠের উপরে কি বাড়ি বা বৃষ্টি বর্ষণ করছে। তাহলে দেখো, এই যখন আমাদের নোনা জল যখন বাষ্পীভূত হয়ে আমাদের মেঘ তৈরি করছে এবং বৃষ্টি করছে, এটা কিন্তু আর তখন নোনা থাকছে না। হ্যাঁ, এটাই তখন আমাদের মিষ্টি জলের প্রধান উৎস। এই জল কি হচ্ছে, নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, বিভিন্ন লেকে সঞ্চিত হচ্ছে, ভূগর্ভে ঢুকে ভূগর্ভস্থ জল হচ্ছে এবং এরপরে জলীয় বাষ্পরূপে বাতাসে অবস্থান করছে। এইভাবে সমস্ত স্থলভাগের যে জীবমণ্ডলী তাকে নানাভাবে পুষ্ট করছে। সুতরাং দুটো বাস্তুতন্ত্র কিন্তু পরস্পরের উপর নির্ভরশীল। অর্থাৎ এই নোনা জলে আমাদের সমুদ্রের এই জলই আমাদের মিষ্টি জলের প্রধান উৎস। এবং এরপরে আমরা দেখি যে এর আর কি প্রয়োজনীয়তা। বায়ুমণ্ডল আমাদের জলবায়ু এবং আবহাওয়াকে নিয়ন্ত্রণ করছে। যেমন জলবায়ু এবং আবহাওয়ার সমুদ্র, কারণ পৃথিবীর বেশিরভাগটাই যখন বায়ুমণ্ডল, সুতরাং সে আমাদের জলবায়ুকে নিয়ন্ত্রণ করবে, এতে কিছু অবাক হওয়ার নেই। কেননা প্রকৃতিগতভাবে এই স্থলভাগ এবং জলভাগ আলাদা। সূর্যরশ্মির তাপীয় ফল যখন পড়ছে পৃথিবীর ওপরে, তখন দেখা যাচ্ছে যে একে দুইভাবে, মানে বিভিন্নভাবে স্থলভাগ এবং জলভাগের ওপর প্রভাব বিস্তার করছে। স্থলভাগ যত তাড়াতাড়ি সূর্যকিরণে উত্তপ্ত হচ্ছে, তত তাড়াতাড়ি সূর্যাস্তের পর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। আবার জলভাগ সূর্যকিরণে অপেক্ষাকৃত আস্তে আস্তে গরম হচ্ছে এবং আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। এই দুই ভূপৃষ্ঠের দুই প্রকৃতিগত পার্থক্যের জন্য এখানে আমাদের স্থলভাগ এবং জলভাগের উপরে উত্তাপের পার্থক্য হচ্ছে। উত্তাপের পার্থক্যের সঙ্গে সঙ্গে বায়ুর চাপের পার্থক্য হচ্ছে। বায়ুর চাপের সঙ্গে সঙ্গে বায়ুর প্রবাহ এবং অন্যান্য আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। সুতরাং পৃথিবীর যে আমাদের জলবায়ু এবং আবহাওয়া মণ্ডলকে এই বায়ুমণ্ডল বিশেষভাবে প্রভাবিত করছে এবং সেই কারণে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ বুঝতে গেলে বায়ুমণ্ডলকে বাদ দিলে চলবে না। এই কারণেই খুব সংক্ষিপ্তভাবে হলেও তোমাদের পাঠ্যসূচিতে এই একটু আভাস দেওয়া হয়েছে। আসলে বায়ুমণ্ডলের পরিধি কিন্তু অত্যন্ত বিস্তৃত এবং ব্যাপক। বায়ুমণ্ডল কিভাবে উদ্ভূত হয়েছে, তার উপাদান কি, বিভিন্ন জায়গায় সমুদ্র জলের কি পার্থক্য, তার উষ্ণতার পার্থক্য কি, লবণতার পার্থক্য কি, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা ইত্যাদি অনেক বিষয়বস্তু এর অন্তর্ভুক্ত। কিন্তু তোমাদের এর মধ্যে কেবলমাত্র দুটি বিষয়বস্তুকে নির্বাচন করা হয়েছে, যে বিষয়বস্তু দুটো তোমাদের পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক ঘটনাকে সরাসরি বুঝতে সাহায্য করবে। যেমন একটা হচ্ছে সমুদ্র স্রোত, সেটা তোমরা আগেও বিভিন্ন ক্লাসে পড়েছো যে বিভিন্ন দেশের জলবায়ুর উপর সমুদ্র স্রোতের কী প্রভাব। তাহলে সমুদ্র স্রোত এক নম্বর, আর দ্বিতীয় নম্বর হচ্ছে জোয়ার ভাটা।
দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত এবং যে কোনো প্রাকৃতিক পরিবেশকে বুঝতে সাহায্য করবে। সেজন্যেই এই দুটি অংশের সঙ্গে এই দুটি অংশকে আমরা পাঠ্যসূচির বা বিষয়বস্তু করে তোলা হয়েছে। এবার আমরা দেখব যে হচ্ছে সমুদ্রের ওপরে ভূপৃষ্ঠের অনুভূমিকভাবে যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সমুদ্রের জল সমুদ্রের বিশাল জলরাশি এক জায়গা থেকে অন্য জায়গায় বাহিত হয়, সেটি হচ্ছে সমুদ্র স্রোত। এটা হচ্ছে নিয়মিতভাবে বাহিত হয় এবং এর প্রবাহ হচ্ছে একমুখী। ঋতুভেদে এর প্রবাহ একমুখী সবসময় থাকে না, কিন্তু সাধারণত এটা একমুখী। এর কারণগুলো কি কি? কারণগুলো পরে আমরা আলোচনা করব। এখানে একটু সংক্ষিপ্তভাবে বলে দিই। বায়ু প্রবাহ, পৃথিবীর আবর্তন, সমুদ্র জলের উষ্ণতা, ঘনত্ব এবং লবণতা ইত্যাদির তারতম্যে সমুদ্রের বিশাল অঞ্চল জুড়ে এই জলরাশি নিয়মিতভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় উপনীত হয়। এটাই হচ্ছে সমুদ্র স্রোত। তাহলে এই সমুদ্র স্রোত সম্পর্কে আরেকটা যেখানে একটা জিনিস উল্লেখ করা আছে, তোমাদের একটা কথা জিজ্ঞেস করি, একটা প্রশ্ন আছে আমার, যে তোমরা কি সমুদ্র স্রোত দেখেছো? অনেকেই তো পুরী বা দীঘাতে গেছো, বেড়াতে গেছো, উপকূলে গেছো, এবং সেখানে কি তোমরা সমুদ্র স্রোত দেখেছো? হয়তো অনেকেই বলবে, হ্যাঁ ম্যাডাম দেখেছি, ওই যে সমুদ্রের ওপর থেকে যে বিশাল বিশাল ঢেউগুলো আমাদের উপকূলের দিকে ছুটে আসে, সেটাই সমুদ্র স্রোত। কিন্তু এখানে একটু তোমাদের ধারণাটা পাল্টাতে হবে। ওইগুলো কিন্তু সমুদ্র স্রোত নয়, ওগুলো হচ্ছে সমুদ্রের তরঙ্গ। সমুদ্র স্রোত উপকূল থেকে বেশ অন্তত 10-12 কিলোমিটার দূর দিয়ে, কোথাও কোথাও 50 কিলোমিটার দূর দিয়ে প্রবাহিত হয় এবং এই স্রোত উপকূলের তীরে দাঁড়িয়ে দেখা যায় না। তাহলে সমুদ্র তরঙ্গ কি? সমুদ্র তরঙ্গ হচ্ছে যখন বাতাস ছুটে আসে, বাতাস সমুদ্রের ওপর দিয়ে, জলের ওপর দিয়ে, তখন তার উপরে জলকণাগুলোকে ও নাড়িয়ে দেয়, অর্থাৎ বাতাসের ঘর্ষণে, ওপরে ঘর্ষণজনিত বলে ওপরে জলকণাগুলো ওপরে ওঠে, আবার সেখানেই নেমে যায়, হ্যাঁ, এবং নেমে গিয়ে আবার সে পাশের জলকণাগুলোকে উঠিয়ে সরিয়ে দেয়, আবার সে উঠে আবার সে পাশের জলকণাগুলোকে সরিয়ে দেয়, উঠিয়ে দেয়। এই বাতাসের অভিঘাতে যে জলকণাগুলো উলম্বভাবে স্থানান্তরিত হয়, সেই জলকণাগুলো আবার ঠিক সোজাসুজি নিচে নেমে আসে, নেমে এসে তার অভিঘাতে পাশের জলকণাটি উত্থিত হয়, আবার সে ভার্টিক্যালি একদম উলম্বভাবে নেমে আসে। এইভাবে পরপর এই উলম্ব স্থানান্তরীকরণ চলতে থাকে। এর জন্য আমাদের মনে হয় ঢেউ এগিয়ে আসছে। একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানো যায়। তোমাদের খেলার মাঠে দেখেছো, টিভিতে খেলার মাঠে দর্শকদের দেখেছো, কোনো একটা উত্তেজক ঘটনা ঘটলে তারা কি করে, দাঁড়িয়ে পড়ে একটা ওয়েভ তৈরি করে, ওয়েভ বা একটা ঢেউ তৈরি করে সেই খেলোয়াড়দের বা কোনো ঘটনাকে কি করে, তাদের অভিনন্দন জানায়। তাহলে এই যে ওয়েভটা তৈরি হয়, সেই ওয়েভটা তৈরি হয় প্রথমে যেখানে সে প্রথম জন দাঁড়ায়, তার পাশের জন তার একটু পরে দাঁড়ায়, তারপরে তার পাশের জন তারও একটু পরে দাঁড়ায়। এইভাবে আস্তে আস্তে তারা ঢেউটি সম্পন্ন করে। কেউ কিন্তু চেয়ার ছেড়ে উঠে যায় না। তাহলে এইরকমভাবে জলকণাগুলি এই দর্শকদের মতোই যেখানে ওঠে সেখানেই নামে, আর তার পাশের জলকণা তার একটু পরে, সামান্য ফ্র্যাকশন অফ সেকেন্ডে তার একটু পদে ওঠে, তার জলকণা আর একটু পদে ওঠে, এইভাবে একটা ঢেউয়ের সৃষ্টি হয়। তাহলে এই তরঙ্গ এবং স্রোতের মধ্যে তোমাদের একটা পার্থক্যের
কথা এখানে তোমাদের টেক্সট বইয়ে আছে। এই পার্থক্যটা কেন? যাতে তোমরা তরঙ্গকে স্রোত বলে ভুল না করো। যেমন আমরা সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে যদি আমরা তুলনা করি, তাহলে প্রথম হচ্ছে বিষয় ভিত্তিক তুলনা। তোমাদের সমুদ্র স্রোতে দেখা যাচ্ছে যে বিশাল অঞ্চল জুড়ে কি বায়ুর সমুদ্রের জল অনুভূমিকভাবে অর্থাৎ ভূপৃষ্ঠের সমান্তরালে এক জায়গা থেকে অন্য জায়গায় উপনীত হচ্ছে। এটা হচ্ছে আমাদের সমুদ্র স্রোতের একটা বৈশিষ্ট্য। কিন্তু সমুদ্র তরঙ্গে কি হচ্ছে? অনুভূমিক ফ্লো হচ্ছে না, এখানে কণাগুলো কি হচ্ছে? উলম্ব ভাবে ওঠানামা হচ্ছে, সে স্থানান্তরিত হচ্ছে না। শুধু জলকণাগুলো যেখানে আছে সেখান থেকে উপরে উঠছে, তারপরের জলকণাগুলো আরেকটু একটু পরে উঠছে, তার জলকণাগুলো আরেকটু পরে উঠছে, এইভাবে একটা ঢেউ তৈরি হচ্ছে। তাহলে তাতে জলকণার কোনো স্থানান্তরীকরণ হচ্ছে না। আচ্ছা, শুধু ওঠানামাই করছে। আর উৎপত্তির দিক থেকে যদি দেখা যায়, তাহলে এখানে আমরা প্রথমে দেখছি আমরা বিষয় বস্তুর দিক থেকে, এরপরে দেখছি উৎপত্তির দিক থেকে। উৎপত্তির দিক থেকে দেখা যাচ্ছে যে উৎপত্তি হলো বায়ুর শক্তি। সমুদ্র স্রোতের হচ্ছে বিভিন্ন কারণে সমুদ্র স্রোতের উৎপত্তি হয়। এক হচ্ছে পৃথিবীর আবর্তন, বায়ু প্রবাহ, সমুদ্র লবণতার পার্থক্য, উষ্ণতার পার্থক্য ইত্যাদি ইত্যাদি। আর সমুদ্র তরঙ্গের উৎপত্তি হচ্ছে একমাত্র বায়ু শক্তি। যখন বায়ু উক্ত সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন এখানে বায়ু শক্তির ফলে ঘর্ষণে পীড়নের সৃষ্টি হয় এবং এই ঢেউ ওঠে, এবং এই ঢেউ যত আমাদের উপকূলের দিকে এগিয়ে আসে তত উপকূলে জলের গভীরতা কমে যায়। জলের গভীরতা কমে যাওয়ার জন্য ঢেউগুলো ক্রমশ উঁচু হয়ে ওঠে এবং তটভূমিতে আছড়ে পড়ে। আর এবার প্রবাহ অঞ্চল কোথায়? প্রবাহ অঞ্চল হচ্ছে সমুদ্র স্রোতের দুটো প্রবাহ অঞ্চল আছে। একটা হচ্ছে পৃষ্ঠ সমুদ্র স্রোত, একটা হচ্ছে গভীর সমুদ্র স্রোত। একটা হচ্ছে একে আমরা অন্যভাবে বলতে পারি, একটা হচ্ছে বহিঃস্রোত, একটা অন্তঃস্রোত। এই দুটো দিক দিয়েই সমুদ্র স্রোত প্রবাহিত হয়। কিন্তু এই প্রবাহ অঞ্চল, সমুদ্র তরঙ্গের প্রবাহ অঞ্চল হচ্ছে কেবলমাত্র সারফেস অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। আচ্ছা, এবার তাদের চরিত্র কিরকম, কিভাবে তারা উপকূলের সঙ্গে আসছে? সমুদ্র স্রোত উপকূলের সমান্তরালে প্রবাহিত হচ্ছে, আর সমুদ্র তরঙ্গ উপকূলের সঙ্গে সমকোণে এসে ধাক্কা মারছে। এবার তার সঙ্গে প্রভাবটা কি? এর প্রভাব হচ্ছে সমুদ্র স্রোত ভূমিরূপ গঠনে খুব বেশি প্রভাব বিস্তার করে না, কেবল সমুদ্রের যে ক্ষয়িত পদার্থগুলো বা অন্যান্য জলরাশি বহন করে নিয়ে যায়। কিন্তু সমুদ্র তরঙ্গ উপকূল অঞ্চলের ভূমিভাগকে খুব বেশিভাবে প্রভাবিত করে। আর ঢেউয়ের অভিঘাতে ক্ষয় হয়, আবার যেখানে ঢেউ কম সেখানে সঞ্চয় হয়। এই ক্ষয় এবং সঞ্চয়ের মধ্যে দিয়ে উপকূল ভাগ সে গঠনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তোমাদের এই প্রাকৃতিক শক্তিটি তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত নয়। পরবর্তীকালে তোমরা যদি পড়ো, তখন তোমরা ভূগোল নিয়ে পড়াশোনা করো, তখন এই নিয়ে আরো বিস্তৃত আলোচনা দেখতে পাবে। সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য
প্রথমেই দেখতে গেলে দেখা যায় যে এটি একমুখী। কেবল বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা বিপরীত মুখী হয়, যেমন মৌসুমী বায়ুর ক্ষেত্রে বা ভারত মহাসাগরে মৌসুমী স্রোতের ক্ষেত্রে। মূলত এটা একমুখী, এবং একমুখী মানে একদিক থেকে নির্দিষ্ট পথে অন্যদিকে প্রবাহিত হয়। আচ্ছা, এছাড়া হচ্ছে এর প্রকৃতি কেমন? এর প্রকৃতি হচ্ছে দুটো প্রকৃতি, একটা হচ্ছে বহিঃস্রোত, একটা হচ্ছে অন্তঃস্রোত। বহিঃস্রোত এবং অন্তঃস্রোত দুটোই গভীর সমুদ্রের ওপরে পাইরোক্লাইন সারফেস এর উপরে এটা দেখা যায়। পাইরোক্লাইন সারফেস কি? পাইরোক্লাইন সারফেস হচ্ছে যেখানে হাই ডেনসিটি, সমুদ্রের তলদেশে যেখানে গিয়ে হঠাৎ সমুদ্র জলের ঘনত্ব খুব বেশি হয়ে যায়, তখন তাকে বলা হয় পাইরোক্লাইন সারফেস। এখানে এটার গভীরতা হচ্ছে 500 থেকে 1000 মিটার। কোনো কোনো সমুদ্রে 500 মিটার, কোনো কোনো সমুদ্রে 1000 মিটার। এর নিচেই দেখা যাচ্ছে, এর নিচে হচ্ছে খুব গভীর অন্ধকার সমুদ্র, যেখানে জলের গভীরতা এবং ঘনত্ব খুব বেশি। এর উপরেই কিন্তু আমরা যে সমুদ্র স্রোত আছে তাকে আমরা বহিঃস্রোত এবং অন্তঃস্রোত দুটো ভাগে ভাগ করব। বহিঃস্রোত হচ্ছে একদম সারফেস থেকে, মানে সমুদ্র তল থেকে 200 মিটারের মধ্যে থাকে সাধারণত। আর অন্তঃস্রোত হচ্ছে 200 মিটার থেকে, 0 থেকে 200, আর 200 থেকে 1000 মিটার পর্যন্ত হচ্ছে কোনো কোনো সমুদ্রে 1000 মিটার পর্যন্ত হচ্ছে গভীর স্রোত। তাহলে এই দুটো স্রোত, আবার এটা হচ্ছে আমরা গভীরতার দিক থেকে আমরা একে বিচার করলাম। এবার অন্তঃস্রোত এবং বহিঃস্রোত। এবার আমরা যদি উষ্ণতার দিক থেকে বিচার করি, শ্রেণী বিভাগ করি, তাহলে আমরা দেখব একটা হচ্ছে উষ্ণ স্রোত, একটা হচ্ছে শীতল স্রোত। উষ্ণ স্রোত ভূপৃষ্ঠে কি আমাদের সব জায়গায় উষ্ণতা সমান নয়। নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি উষ্ণ এবং 2 মেরুর দিকে উষ্ণতা কমে গেছে। সুতরাং সমুদ্র জলের উষ্ণতার তো পার্থক্য বা তারতম্য হবে। নিরক্ষরেখার প্রচুর বৃষ্টি এবং উত্তাপের জন্য জল কি হয়, অনেক হালকা হয় এবং সেই জল 2 মেরুর দিকে প্রবাহিত হয়। এটি হচ্ছে উষ্ণ স্রোত। আবার 2 মেরুর জল যখন শীতল ভারী জল আবার নিরক্ষরেখার দিকে এগিয়ে আসে, তখন তাকে বলছে, এবং প্রথম দিকে প্রাথমিক দৃষ্টিতে এটা বহিঃস্রোত হিসেবে মেরুতে প্রবাহিত হলেও এটা যত আমাদের নিরক্ষরেখার দিকে আসতে থাকে তত নিরক্ষীয় উষ্ণ স্রোতে নিচে চলে যায় এবং অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। তাহলে এই বহিঃস্রোত এবং উষ্ণ স্রোত এবং শীতল স্রোত, এই দুটি স্রোত যেখানে মেলে কোনো কোনো জায়গায় উচ্চ অক্ষাংশে, যেমন ল্যাব্রাডর উপকূলে, নিউফাউন্ডল্যান্ডের কাছে, জাপান উপকূলে, সেখানে নানা রকমের বিশেষত আবহাওয়ার উপরে ভীষণ এরা প্রভাব বিস্তার করে। এবার বেগ সম্পর্কে আমরা কিছু বলব। প্রকৃতি এবং হচ্ছে 3 হচ্ছে গতিবেগ। সমুদ্র স্রোত উৎপত্তির প্রধান কারণ বায়ু প্রবাহ। সুতরাং সমুদ্রের ওপর দিয়ে যখন খুব জোরে বাতাস বইবে তখন সমুদ্র স্রোত খুব দ্রুত বেগে প্রবাহিত হবে। আবার যখন বাতাস শান্ত হবে, বাতাস যখন গতিবেগ বেশি থাকবে না, তখন সমুদ্র স্রোত অনেক স্তিমিত হয়ে আসবে।
তাহলে দেখা যাচ্ছে কিন্তু বায়ু হচ্ছে গ্যাসীয় পদার্থ, সমুদ্র হচ্ছে তরল পদার্থ, ফলে দুটো গতিবেগের মধ্যে তো পার্থক্য হবে। দেখা যাচ্ছে যে বায়ুর যে শক্তি তার 2 থেকে 4% এই সমুদ্র স্রোতের কারণে উৎপত্তির কারণ। এবং যদি দেখা যায়, যে উদাহরণ দিয়ে বলি, যদি বায়ুর গতিবেগ সমুদ্রের উপরে প্রতি ঘন্টায় 50 কিলোমিটার হয়, তাহলে সমুদ্র জলের স্রোত হবে প্রতি ঘন্টায় 1 থেকে 2 কিলোমিটার। আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গতিবিক্ষেপ। গতিবিক্ষেপ, সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে এবং পৃথিবীর আবর্তন গতির জন্য কোরিওলিস বল উৎপন্ন হচ্ছে। তোমরা বায়ুমণ্ডল যখন বায়ু প্রবাহ করেছো, তখন এই কোরিওলিস বলের সংজ্ঞা জানো এবং কেন কিভাবে এই কোরিওলিস বল কার্যকরী হয় সে সম্পর্কেও পড়েছো। ফেরল এই কোরিওলিস বলের সূত্র ধরেই, ফেরলের সূত্র তিনি উপস্থাপিত করেছেন এবং এখানে দেখা যাচ্ছে যে এটা উত্তর গোলার্ধে কোরিওলিস বলের জন্য সমুদ্র স্রোতের গতি উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যাচ্ছে। এটা আমরা সুস্পষ্ট রূপে আমরা যখন বিভিন্ন মহাসাগরের সমুদ্র স্রোত আলোচনা করব, তখন দেখবে বায়ু প্রবাহের সঙ্গে এর একটা বিশেষ সম্পর্ক আছে। আর আরেকটি হচ্ছে গারদ বা জলচক্র। সমুদ্র স্রোতের এই আবর্তন গতির জন্য দেখা যাচ্ছে যে গায়র বা চক্রাকারে, সমুদ্রের জল চক্রাকারে একটি অঞ্চলে গায়র সৃষ্টি করে। চক্রাকারে আবর্তিত হয়, একেই বলা হচ্ছে জলকুণ্ডলীর মতো, একেই বলা হচ্ছে গায়র। এবং এই মাঝখানে যে স্রোতহীন অঞ্চল, স্রোতহীন সাগর, তাকে বলা হয় শৈবাল সাগর। যেমন আমরা দেখেছি আটলান্টিক মহাসাগরে, উত্তর আটলান্টিক মহাসাগরে এপাশ দিয়ে গেছে উপসাগরীয় স্রোত, এখানে উত্তর আটলান্টিক স্রোত, এখানে কানারি স্রোত, এবং এর নিচ দিয়ে গেছে হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত। এইভাবে সে একটা চক্রাকারে গায়র সৃষ্টি করেছে। এটাও কিন্তু সমুদ্র স্রোতের একটা বিশেষ বৈশিষ্ট্য এবং এখানকার সঙ্গে এখানকার জলরাশির পার্থক্য হয়। এখানে স্রোতহীন জলরাশি প্রচুর শৈবাল বা প্লাঙ্কটন সৃষ্টি করে। যেটা আমাদের এই আলোচনা থেকে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো যে আমরা সমুদ্র স্রোতকে কিভাবে শ্রেণীবিভাগ করতে চাই। একটা হচ্ছে উষ্ণতার ভিত্তিতে আমরা শ্রেণীবিভাগ করতে পারি, এটা হচ্ছে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত। উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মধ্যে কোনো নিউমেরিক্যাল ডিভিশন নেই, অর্থাৎ আমি এরকম বলতে পারি না যে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের গভীরে বেশি হলেই সেটা হচ্ছে উষ্ণ স্রোত এবং তার থেকে কম উষ্ণতা হলেই সেটা হচ্ছে শীতল স্রোত। এটা হচ্ছে তুলনামূলকভাবে দুটো যে অঞ্চলের মধ্যে দিয়ে স্রোত প্রবাহিত হয়, সেই অঞ্চলের তুলনায় যদি সেই সমুদ্রের জল গরম হয়, তখন তাকে বলা হচ্ছে উষ্ণ স্রোত। আর যে অঞ্চলের মধ্যে দিয়ে কোনো স্রোত প্রবাহিত হয়, সেই অঞ্চলের তুলনায় যদি স্রোতটি শীতল হয়, তখন তাকে বলা হচ্ছে শীতল স্রোত। এইভাবে ডিভিশন করা হয়েছে। আচ্ছা, তাহলে উষ্ণ স্রোত কি হবে? সাধারণত নিরক্ষীয় অঞ্চল থেকে প্রবাহিত হবে, কারণ নিরক্ষীয় অঞ্চলে সূর্য কিরণ প্রায় লম্বভাবে কিরণ দিচ্ছে প্রায় সারা বছর। তাহলে উষ্ণ স্রোত নিরক্ষীয় অঞ্চল থেকে কি হবে? 2 মেরুর দিকে প্রবাহিত হবে। আচ্ছা, নিরক্ষরেখা থেকে 2 মেরুর দিকে প্রবাহিত হচ্ছে। যতই সে মেরুর দিকে আসছে, ততই কিন্তু তার উষ্ণতা আস্তে আস্তে কমতে শুরু করছে
ওদের যখন মেরুর কাছে পৌঁছচ্ছে তখন সে আস্তে আস্তে ঠান্ডা হয়ে নিচের দিকে অন্তঃস্রোতের সঙ্গে যুক্ত হচ্ছে। মেরু অঞ্চলে এসে সে অন্তঃস্রোতের সঙ্গে অন্তঃস্রোত রূপে আবার নিরক্ষরেখার দিকে সে প্রবাহিত হচ্ছে, কারণ এখান থেকে জল আপওয়েলিং করে অর্থাৎ ওপরের দিকে উঠে সমানে বাষ্পীভবনের জন্য ওপরের দিকে উঠে যাচ্ছে। ফলে সেই স্থান পূরণ করতে অন্তঃস্রোত রূপে ঠান্ডা জল নিরক্ষরেখার দিকে আসছে। এবং এটা এই সার্কেলটা কি করছে তাহলে, এই যে চক্রটা পৃথিবীর সমুদ্র স্রোতের মধ্যে যে উত্তাপের পার্থক্য আছে সেই পার্থক্যর মধ্যে সমতা রক্ষা করছে। বায়ুমণ্ডলও কিন্তু এই কাজটি করছে। বায়ুমণ্ডল এবং সমুদ্র স্রোত এই দুটি মাধ্যমে পৃথিবী তার উদ্বৃত্ত অঞ্চল থেকে এই উত্তাপ কি ঘাটতি অঞ্চলের দিকে নিয়ে যায়। এইখানে উদ্বৃত্ত অঞ্চল, এখান থেকে এখানে উত্তাপের উদ্বৃত্ত, এখানে উত্তাপের ঘাটতি, ফলে এখান থেকে উত্তাপ বাহিত হয়ে ঘাটতি অঞ্চলের দিকে নিয়ে যায়। এইভাবে পৃথিবী সামগ্রিকভাবে পৃথিবীর তাপের মধ্যে সমতা রক্ষা হয়। পৃথিবীর যে হিট বাজেট আছে, উদ্বৃত্ত এবং ঘাটতি অঞ্চলের মধ্যে বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত এই দুটি একই সঙ্গে এই কার্যটি এটি সম্পাদন করে, সেজন্য এটি খুব গুরুত্বপূর্ণ। তাহলে উষ্ণতার ভিত্তিতে দেখলাম উষ্ণ স্রোত, শীতল স্রোত। এবার গভীরতার ভিত্তিতে হচ্ছে বহিঃস্রোত এবং অন্তঃস্রোত। বহিঃস্রোত এবং অন্তঃস্রোত, বহিঃস্রোত আমি আগেই এক্সপ্লেন করেছি যে সমুদ্র তল থেকে 200 মিটারের মধ্যে সাধারণত বহিঃস্রোত থাকে, কেননা এই স্রোত হচ্ছে কি উষ্ণ এবং গরম, তার ঘনত্ব কম। তাহলে ঘনত্ব কম কখন হবে, যখন উষ্ণ হবে। তাহলে উষ্ণ স্রোতের সঙ্গে বহিঃস্রোতের একটা সম্পর্ক আছে। তাহলে উষ্ণ স্রোতই বহিঃস্রোত রূপে প্রবাহিত হয়। আবার শীতল স্রোত হচ্ছে ঘনত্ব বেশি, সে কি করবে, উষ্ণ স্রোতের নিচের ঘনত্ব বেশি থাকলে সে নিচের দিকে চলে যাবে এবং সে অন্তঃস্রোত রূপে প্রবাহিত হবে। শীতল স্রোত এবং সঙ্গে শীতল স্রোত সবসময় অন্তঃস্রোত হয়। কিছু কিছু জায়গায় শীতল স্রোত একদম সারফেসে দেখা যায়, একদম ভূপৃষ্ঠে দেখা যায়। কোথায়? মেরু অঞ্চলে, যেখানে বরফের গলন হচ্ছে। বরফের, এটা আমরা পরে আবার আলোচনা করব। বরফের যেখানে গলন হচ্ছে সেখানে শীতল স্রোত বহিঃস্রোত রূপেই নিচের দিকে নিরক্ষরেখার দিকে প্রথমে সে যাত্রা শুরু করেছে, পরে আস্তে আস্তে সেটি যখন ইয়ের সঙ্গে তোমার উষ্ণ স্রোতের সঙ্গে তার মিলন হচ্ছে তখন সে উষ্ণ স্রোতের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কেবলমাত্র মেরু অঞ্চলে শীতল স্রোত কখনো কখনো বহিঃস্রোত রূপেও দেখা যায়। এছাড়া এই দুটির মধ্যে উষ্ণ স্রোতের সঙ্গে বহিঃস্রোত এবং শীতল স্রোতের সঙ্গে অন্তঃস্রোতের একটা নিবিড় সম্পর্ক আছে।